ভেতরে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবটা আমরা জানি না, জানাটাও কঠিন। কারণ এই ভেতরে ভেতরে শব্দটা কি, এইটা নিয়েই তো অনেক ব্যাপার আছে। কারণ এই ভেতরে ভেতরে অনেক সময় যা বাস্তবতা মানুষ এটা একেবারে বোঝে না, আমি তা বলবো না। কারণ এইটা কিন্তু শুধুমাত্র দেশ তার উপরও নির্ভর করে না, কারণ বহু খেলোয়াড় আছে। সুতরাং এই খেলোয়াড়রা কি করতে চায় সেটা কিন্তু একসাথে বোঝাটা কঠিন, এটা মনে রাখতে হবে। কিন্তু আমি জোর যেখানে দিতে চাই, যেটা আপনি বললেন, হ্যাঁ এই ধরনের প্রচার প্রোপাগান্ডা, যেটা এখানে হেলাল সাহেব খুবই কারেক্টলি বলেছে যে এখন কিন্তু এইটা একটা মিস ইনফরমেশান, ডিসইনফরমেশান, এটা তো একটা বহু জটিলতা, তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কিন্তু এই বিভ্রান্ত হয়তোবা যদি আমরা রাজনৈতিক দলের লোকজন বা মিডিয়া যথাযথ ইনফরমেশনটা দিতে পারে তাহলে হয়তোবা যে পরিমাণ বায়াসনেস সেটা থাকবে না। কিন্তু আমার পয়েন্ট ভিন্ন জায়গায়। এই যে কথাগুলো সুযোগ পাচ্ছে কেন, বা এটা একটু মার্কেট পাচ্ছে কেন? আপনি ধরেন একটা দলীয় সরকার, স্বার্থন্বেষী সরকার, বিশেষ গোষ্ঠী তার স্বার্থ উদ্ধার করতে চায়, তারা যদি ক্ষমতায় থাকে তখন এইটাকে আমি স্বাভাবিক ধরতে পারি। কিন্তু এখন যে সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা বড় দায়, আমি খালি দায়িত্ব শব্দটা এখন আর বলতে চাই না, এই দায়টা মোচন করা জরুরি। সেটাকে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রধান কাজ। তাহলে সেই কাজটাকে সে যদি সামনে আনতে পারত, আমি যখন কথা বলছি আমি খুব হিসাব করে বলছি, আজকে হচ্ছে 12 তারিখ অক্টোবর মাসের, সম্ভাব্য তারা যে নির্বাচনের কথা বলছে সেটাও সম্ভাব্য হয়তো ফেব্রুয়ারির 12 তারিখ, উদাহরণ দিলাম। তার মানে আপনি মাত্র 4 মাস আছে। তা আপনি কল্পনা করেন তো অতীত দিনে একটা ইলেকশনের 4 মাসে একটা হইচই পড়ে যায় না? আপনি কি এখন কোনো হইচই দেখতে পাচ্ছেন? কেন নেই সেটি? সেটাই তো আমার বক্তব্য। কারণ দেখেন, খুব ফ্রাঙ্কলি বলতে গেলে সাধারণত টকশোতে আসলে আমি যতটুকু, এই যে বিএনপির ভাই থাকে বা আমরা থাকে, আমরা ধরেই নিছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা কিন্তু কোনো কনফিউশন কখনো তৈরি করছি বলে আমার মনে হয়নি। কিন্তু আমি নিশ্চিত আপনার এইখান থেকে নেমে যাই, রাস্তায় কোনো একটা মানে কি বলবো, যে কলেজের মাস্টার বলি আর আমার শ্রমজীবী রিক্সা চালক ভাই বলি, আমার ধারণা দুইজনেই আমাদেরকে প্রথম দুইজন একসাথে যদি যাই, দুইজনকে একই কোশ্চেন করবে, ভাই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? মানে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখনো শঙ্কা দেখছেন আপনি? না, আমি কথাটা খেয়াল করে না, আমি কিন্তু দুইজন আমরা কিন্তু বলছি ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আমি বলছি মানুষ তো বিশ্বাস করছে না ভাই। মানে এখানে বলছেন জনগণকে কি উত্তর দেন? জনগণকে বলি যে ভাই আমরা তো ধারণা করছি হবে, কারণ এছাড়া তাদের কথা শুনে বরঞ্চ আমাদের কনফিউশন হয়ে যায়। কেন কনফিউশন হয়ে যায় তাও বলি, একটু মনে রাখেন, মানুষের সিক্সথ সেন্স একটা বড় বিষয়। আমরা হয়তো অঙ্কের হিসাবে বলছি, আমরা অঙ্কের হিসাবে কেন বলছি, আমাদের ইউনূস সাহেব তিনি যে কোনোভাবে হবে বলে যখন উনি বলে জনগণ তো আমাকে 5, 10, 50 বছর চায়, মানুষ কিন্তু ওইটাকে ধরে। কিন্তু আমরা এখনো পর্যন্ত ভরসা রাখি বলে ধরে নিচ্ছি তিনি যা বলছেন তাই। ওনার যখন কি বলে প্রেস সচিব বলেন যে পৃথিবীর কোনো শক্তি নাই যথাসময়ে নির্বাচন হবে, আমরা ওইটাকে ধরছি। কিন্তু যখন দেখি এই কথা বলার পরে যখন আমরা বলি যে ভাই তোমরা রুটিন দায়িত্ব পালন করে শেষ করো, উনি যখন বলে যে না কিসের রুটিন দায়িত্ব, সব কাজ করার দায়িত্ব আমাদের। এমনকি এই যে চট্টগ্রাম বন্দর ডিসেম্বরে সেটা বিদেশিদের হস্তান্তর করবে, এটা কি এনার তো কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না। আর ডিসেম্বরে ওনারা কে দায়িত্ব দিছে? কারণ নির্বাচনের 3 মাস আগে তো আমরা জানি দায়িত্ব, ফুল দায়িত্ব নিয়ে নেবে নির্বাচন কমিশন। তা আমি বলছি দেখেন, আমরা এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল কথাকে বিলিভ করে চলছি। কিন্তু 26,000 কোটি টাকা দিয়ে যুদ্ধজাহাজ কেনা হয়েছে চীন থেকে, কিন্তু তাদের, হ্যাঁ অফকোর্স সেগুলো তো আছেই। আমি বলছি কিন্তু তাদের কতগুলো পদক্ষেপ মানুষকে কনফিউজ করছে। আমার কথাটা এইখানে আনছি যে ওই যে আপনি বলছেন যে এক একটা ঘটনা নিয়ে মানুষের মধ্যে যেটা আলোড়িত হচ্ছে, কিন্তু আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি তার যে মূল কাজ, এবং এই মূল কাজ কিন্তু খালি ভোটের জন্য না, এই কথাটা আবার আমি একটু রিপিট করি, ভোট তো বটেই, কিন্তু মনে রাখতে হবে, আমি কেন খালি বললাম না, কারণ আমরা এইবার যে অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান করলাম, সেই গণ অভ্যুত্থানের তো একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা। তা বৈষম্যহীনতার ওনারা তার মধ্যেই নাই, বরঞ্চ বৈষম্য সৃষ্টি করে চলেছে। ওই শেখ হাসিনার অর্থনীতিকে নিয়ে চলছে বলে ওই যে আপনি বললেন, সে যেমন দুনিয়ার দেশগুলোকে ভাগ বাটোয়ারা দেয়, এর কাছ থেকে এটা কেনা, ওর কাছ থেকে ওইটা কেনা, সব দেশকে পক্ষে রাখতে চাইছে, এই সরকারও তাই করছে। ওই চীনের কাছ থেকে অস্ত্র কিনছে, ভারতের সাথে কোনো চুক্তি বাতিল তো দূরের কথা, উন্মুক্তও করলো না, আর আমেরিকার তো প্রায় কোলে চড়ে বসে আছে। তাহলে পার্থক্যটা কি? কোনো পার্থক্যই তো দেখছি না। কিন্তু আমরা বলছি যে আজকে 24-এর গণ অভ্যুত্থানের অন্ততপক্ষে যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে নির্বাচনটার মানুষকে দৃশ্যমান করা, সেই কাজটা করাটাই কিন্তু যদি আমরা করতে পারতাম তাহলে ধরেন আইন তার গতিতে চলুক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যখন ওই কাজটা আপনি নিশ্চিত না করে
অনেকগুলো ঘটনা ঘটান, তাহলে কিন্তু একইভাবে মানুষের মধ্যে এরকম প্রশ্ন আসে, তাহলে হঠাৎ করে এটা হলো, ব্যাপারটা কি? তাহলে কি নির্বাচন হচ্ছে নাকি নির্বাচন পিছিয়ে যাচ্ছে, না কিছু ঘটতেছে? তো এই জন্য বলবো, আপনি যদি এইগুলোর সব অবসান ঘটাতে চান, আপনি মেনস আমি সরকারকে বলছি বা যারা পজিটিভ আকাঙ্ক্ষা করে তাদেরকে বলছি, তাহলে আর এক সেকেন্ড দেরি না করে নির্বাচনী যাত্রাটাকে প্রধান ধরে অবশ্যই যতটুকু ঐক্যমত সংস্কার বিচারের কাজ সেটা অবশ্যই আমরা করব। ওইটাকে কিন্তু আমরা মোটেই পেন্ডিং রাখবো না, ওইটা ওর ধারায় চলবে, কিন্তু নির্বাচনের কাজকে দৃশ্যমান করতে হবে। এইটা ছাড়া অন্য কিছু করতে গেলে যে কোনো সময় যে কোনো ঘটনায় বড় হোঁচট খেতে কিন্তু আমরা পারি, এটা মনে রাখতে হবে। প্রিন্স ভাই, আপনারা দুইজনই আসলে দীর্ঘ সময় থেকে রাজনীতি করছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে রাজনৈতিক। আপনারা আসলে মানে আপনার কথাই যদি বলি, কোথাও না কোথাও এক ধরনের অনাস্থা বা শঙ্কার জায়গা দেখা যাচ্ছে, আপনি অনেকগুলো উদাহরণও সামনে এনেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে মূল আসলে শঙ্কা বা অনাস্থার জায়গাটা কোথায়? আমরা সম্প্রতি দেখেছি যে বিএনপি মহাসচিব তিনি কিন্তু জাতিসংঘ সফরে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন, এবং আমরা এমনও সংবাদে দেখেছি যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান, এরকম কথাও বলেছেন। আসলে আপনাদের অনাস্থার জায়গাটা কোথায়? মানে বিএনপির পক্ষ থেকে তো এখন বেশ আমরা অনেককেই ইতিবাচক কি দেখছি। আমি দুইটা বলি যে আমরা কিন্তু দেখেন এই সরকারকে অনাস্থা বলতে তুমি সরকার এখনই ক্ষমতা ছাড়ো তা তো বলিনি এই কারণ এই সরকারের প্রতি আমরা বেশি প্রত্যাশা করছি না, কারণ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেটা বিবেচনায়। কিন্তু অনাস্থার পয়েন্টটা আসছে তিনি যখন তার সীমা লঙ্ঘন করে অনেক কাজ করছেন। সীমা লঙ্ঘন করে একটা বললাম, ওই যে বন্দরকে বিদেশি দেওয়া, ওই যে অস্ত্র মানে চীনের সাথে কেনা কথা বললেন, মানে এই যে কাজ বলছে যেটা তার কাজ না, আমরা বলেছি এই কাজগুলো করেন না, এবং এই কাজ করার মধ্য দিয়ে আপনার যে অন্যতম প্রধান দায়িত্ব একটা ভালো নির্বাচন করা, সেইটাকে আপনি প্রশ্নবিদ্ধ করে তুলছেন। সেইখান থেকে আপনি চলে আসেন কেন, তাও আবার একটা বলি। ধরুন, তারপর আমি একটু জেনারেলি বলি, কারণ এই সরকারের মধ্যে অনেক সিনিয়র উপদেষ্টা আছেন যারা আমাদের সালাম পাওয়া লোক, আমাদের শিক্ষক সমতুল্য অনেক সিনিয়র মানুষ আছেন, তারা আমাদের সম্মানিত মানুষ, সুতরাং তাদেরকে নিয়ে কোশ্চেন করার কিছু নাই। কিন্তু তাদের সৎ আকাঙ্ক্ষাও অনেক সময় বাস্তবায়নে বাধা কোথায় জানেন? কারণ আপনি মনে রাখতে হবে, আমাদের এই গণতন্ত্রের পথে যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় পতিত শক্তি আছে, দেশি বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে, যারা কিন্তু একটা দুর্বল সরকার চায়। এই যে আপনি দেখলেন না, এই যে বন্দর বলেন, করিডোর বলেন, বা আরও অনেকগুলো ঘটনা আছে। আপনি কল্পনা করেন তো, আমি একটা উদাহরণ দিই, খালি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন একটা নির্বাচিত সরকার হলো, সে অত জনগণের কল্যাণকর মানুষও না, কিন্তু সে কিন্তু এই ধরনের একটা চুক্তি করতে গেলে 10 বার ভাববে যে মানুষ কিভাবে ভাবে। নির্বাচিত সরকার এবং সংসদে আলোচনা হয়ে থাকে, আলোচনা হবে, এবং আমরা কিন্তু তখন ডাইরেক্ট তাদের বিরুদ্ধে পজিশন নিয়ে নিতে পারবো, আমরা অপরিষ্কার। কিন্তু পরবর্তীকালে সরকার, আমরাও তো একটা বিপদে পড়ে আছি। কিন্তু তাহলে তারা এই আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি কি চায়? তারা চায় একটা দুর্বল সরকার, এবং অনির্বাচিত সরকারই হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল সরকার। ধন্যবাদ।